অনেক বলে যে 54 বছরে কিছু হলো না, এটা আমি একেবারেই মানতে রাজি নই। আমরা এখন অনেক মাঝে মাঝে আমি কিছু ফিলান্থ্রপি করি, এই কম্বল দিই কিংবা স্কুলের বাচ্চাদেরকে ব্যাগ দিই। আমাদের যাদের মনে আছে 70 সালের দিকে আমাদের দেশের গ্রামের লোকের একটা গরম কাপড় ছিল না। রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে কি কমিটমেন্ট রাখবে সেটা তারা বলবে, এবং যেহেতু আমি একমাত্র বিএনপির 31 দফাটাই দেখেছি, কিন্তু আমি জামাতে ইসলাম কিংবা অন্যান্য যারা আছে তাদের একটা এখনও দেখিনি, তখন আমি ভাবলাম যে আমি হয়তো কিছুটা জানতে পারবো, তো জানার ইচ্ছা নিয়ে এখানে এসেছি। এবং আমি বলবো, যেহেতু আমি জানি যে আজকে অনেকেই এসে আবার চলে গেছেন, অনেকেই যেমন বদুল আলম বললেন যে উনি একটা বাদ দিয়েছেন, দুটোতে আসছেন। আমি সাধারণত 6 মাসে হয়তো একটাতে যাই, এবং অতএব যখন একটাতে আসি আমি একটু থাকি, এবং তখন আমার কাছে সবটাই বেশ একটু নতুন মনে হয়, আমি অনেকটাই শিখতে পারি। আর সেই জন্য শেখার একটা ইচ্ছা নিয়ে এসেছি। আর দ্বিতীয়ত যেটা, যেহেতু টপিকটা নিয়ে আমি বলবো যে দুটো জিনিস আছে, ইনক্লুসিভ ডেমোক্রেসি এবং মাইনরিটি রাইটস। কিন্তু এর আগে সঞ্জীব ড্রং যেটা বলেছেন, এবং সেটার সঙ্গে আমি একমত, যে কোনো দেশেরই যে আমরা যদি কোয়ালিটি অফ ডেমোক্রেসি দেখতে চাই, যে গণতন্ত্রটা কতটা ভালো, তাহলে হোক কিংবা ভালোর দিকে যাচ্ছে কি না। অনেক দেশে ইলেকটোরাল ডেমোক্রেসি থাকতে পারে, নির্বাচিত হতে পারে, কিন্তু ওটার কোয়ালিটি অত ভালো নয়। তাহলে সেটার একটা মানদণ্ড হবে যে সেখানকার যারা সংখ্যালঘু তারা আসলে নিজেদেরকে কতটা সিটিজেন হিসাবে ভাবছেন, কিংবা তারা কীরকমভাবে ভাবছেন যে তারা আসলে নাগরিক অধিকার, তারা আসলে কনস্টিটিউশনে যাই থাকুক, কতটা মানে তারা নিজেরা কিভাবে ভাবছেন। আজকে যারা আজকে সংখ্যালঘু মাইনরিটি মেজরিটির এই কনসেপ্ট নিয়ে অনেক কথা হয়েছে, এটা নিয়ে আমি বিতর্কে জড়াতে চাই না। একটা কথা এর আগেও এসেছে, শামীম বলেছে যে এই প্রশ্নটা আমি বলবো যে যারা আমরা যাদেরকে সংখ্যালঘু বলে আজকে যাদের উপরে বেশিরভাগ আলোচনা হয়েছে, ধর্মীয় এবং জাতিগত কিংবা লিঙ্গভিত্তিক যারা, তাদের সম্বন্ধে মানে আলোচনার বিষয়বস্তু ছিল, যদিও আমরা আরও অন্যান্য ব্যাপারে আলোচনা করেছি। তারা কি ভাবেন? আমি দুটো দলের কাছ থেকে শুনলাম যে তারা বলতে চান যে তারা আসলে তারা মেজরিটি মাইনরিটি এরকম একটা ভাগ দেখতে চান না। কিন্তু যদি যাদেরকে আমরা এত বছর ধরে ভাবছি সংখ্যালঘু, যারা এভাবে তারা চিন্তা করে এসছেন ধর্মীয় কিংবা জাতিগতভাবে, তাহলে তারা কি ভাবছেন? তারা যদি ভাবেন যে না, তারা এই পরিচয়টা তাদেরকে আরও তাদের জন্য তারা সেই পরিচয় রাখতে চান, কিংবা এইভাবেই তারা ভাবছেন, তারা কখনোই ভাবছেন না তাদের যদি মনে আমরা সংখ্যালঘু, তাহলে তাদেরকে উপরে এটা চাপিয়ে দেওয়া যাবে না যে না, আমাদের দেশে আসলে বিভক্তি নাই, সংখ্যালঘু সংখ্যাগুরু গুরু বলে কিছু নেই। অতএব আমার মনে হয় যে এখানে তাদের মতটা খুবই জরুরি। এখানে কনসেপচুয়াল মানে ধারণাটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, যেটা আমি বলেছি যে আমরা এখানে আলোচনা প্রধান যে দুটো বিষয় ছিল, সেটা হচ্ছে ধর্মীয় এবং জাতিগতভাবে যারা সংখ্যালঘু, এবং এছাড়াও লিঙ্গভিত্তিক ছিল। কিন্তু এই যে মেজরিটি এবং মাইনরিটি নিয়ে আরও যে প্রশ্নগুলো এসছে, এবং সেটা নিয়ে আমিও প্রশ্ন তুলতে চাচ্ছিলাম, যে একটা হচ্ছে যে যারা ধর্মীয় কিংবা জাতিগতভাবে সংখ্যালঘু মাইনরিটিস, তারা হয়তো ডেমোগ্রাফিক্যালিও তাদের সংখ্যা কম। যেমন সুব্রত চৌধুরী যেটা বললেন যে 47-এ তারা 29% ছিলেন, 71-এ এসে তারা প্রায় 20%, 18%-এর নিচে, এখন তারা হয়তো 8% এসছেন। এবং যারা জাতিসত্তা তাদের সংখ্যারও কম। কিন্তু যদি আমরা আসলে মেজরিটি মাইনরিটি এভাবে ভাবি যে ইকুয়াল রাইটস নেই যাদের, সেখানে আসলে আমাদের দেশে যারা একটা সংখ্যাগুরু, যেমন উইমেন,
তারা কিন্তু আসলে ডেমোগ্রাফিক্যালি তারা তো 51% অফ দ্য পপুলেশন, কিন্তু তারা হয়তো বা রাজনৈতিকভাবে যদি দেখতে হয়, সে নির্বাচিত হওয়া কিংবা ভোট সব দিক থেকেই এবং অনেক রাইটসের ব্যাপারে তারা তো আসলে মাইনরিটি। অতএব তারা ডেমোগ্রাফিক্যালি মেজরিটি, বাট ইন টার্মস অফ সিটিজেনশিপ, রিয়েলাইজেশন অফ সিটিজেনশিপ রাইটস, তারা কিন্তু মাইনরিটি। কিন্তু এখন আমরা যখন ডেমোক্রেটিক ট্রানজিশনের কথা ভাবছি কিংবা আগামী দিনে ডেমোক্রেসির কথা ভাবছি, সেখানে যেটা আরেকটা একটা বড় পলিটিক্যাল ডিভাইড, যেটা আরেকটা মেজরিটি মাইনরিটি, যেটা নিয়ে শামীম পাটোয়ারি আরও অনেকেই কথা বলেছেন, সেটা হচ্ছে যে যারা যখন আমাদের দেশে বিশেষ করে 1990-র পর থেকে যে আমরা নির্বাচিত সরকার দেখছি, আমরা দেখছি যে বেশিরভাগই যারা সরকারে আসছেন তারা হয়তো বা 30 থেকে ম্যাক্সিমাম 40% ভোট নিয়ে আসছেন। তার মানে হচ্ছে যে তারা কিন্তু মেজরিটি ভোট নিয়ে আসছেন না, এবং যারা তাহলে অপোজিশনে আছে তারাই প্রায় মেজরিটি। কিন্তু যারা যখন ক্ষমতায় আসছেন তারাই তখন যারা ক্ষমতায় নেই তাদেরকে প্রায় এক্সক্লুড করবার চেষ্টা মানে করেই গেছেন, এবং এটা দুই দলই করেছে। এবং এটা হচ্ছে আবার এমন একটা জিনিস যে তারা 5 বছর হয়তো বা একবার মেজরিটি হয়ে যাচ্ছে, আবার তারপরে 5 বছর মাইনরিটি হয়ে যাচ্ছে, এবং তারপরে তো গত 15 বছর ধরে আবার একটা পার্মানেন্ট মাইনরিটি হওয়ার একটা হয়ে গেছিল। এবং এখন আবার যে সমস্ত আমরা আলামত দেখছি যে যারা এর আগে যারা ছিল মেজরিটি, এখন আবার তারা পার্মানেন্ট মাইনরিটি হয়ে যাওয়ার একটা রিস্কে পড়ে গেছেন। কিন্তু দ্য বটম লাইন ইজ যে আসলে যে সমাজের যেটা আমি বলছি যে আমাদের দেশে এখন পর্যন্ত ইলেক্টেড কেউ 51% পিপলস ভোট নিয়ে আসতে পারে নাই। অতএব আমরা যদি এইভাবে ভাবি যে আমরা 30% অফ পিপলকে ম্যাক্সিমাম 40% সাপোর্ট নিয়ে আমরা 60%কে একেবারে বাদ দিয়ে চলবো, এটা তো একেবারেই ডেমোক্রেটিক হতে পারে না। কিন্তু আমি বলবো যে এটা একটা পৃথক আলোচনা, এবং এই আলোচনাটার জন্য আমি প্রস্তুত হয়েও আজকে আসিনি। এবং যেহেতু আমি শিক্ষক মানুষ, আমি একটুখানা অন্যভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। জিল্লুরের যে ব্যাকগ্রাউন্ড যে পেপারটা দিয়েছে সেটাতে 3টা জিনিস আমি পড়ে আমার কাছে একটু আকর্ষণীয় মনে হয়েছে। একটা বলেছে যে আমরা নির্বাচনী ইশতেহারে কিছু কনক্রিট অ্যাকশন দেখতে চাই, যেটাকে মনিটর করা যায়, কিছু টার্গেট দেখতে চাই, টাইমলাইন দেখতে চাই, এবং ইনস্টিটিউশনাল কিছু রেসপন্সিবিলিটি দেখতে চাই। এবং আমি বলবো যে আমাদের দেশে এখন পর্যন্ত যেটা আমাদের একটা ট্র্যাডিশন, যে সবাই ভালো ভালো কথা রেটরিক বলে যে হ্যাঁ আমরা এটা করব কিংবা আমরা সবাইকে সমান ডিগনিটি দেব, কিন্তু তাদের ডিগনিটি দিচ্ছে কিনা সেটা মনিটর করার জন্য কিছু পলিসিস দরকার, কিছু টাইমলাইন দরকার, কিছু টার্গেট দরকার। কখন আমরা আইডিয়াল ইলেকশনে যেতে পারবো, এটা যদি আমাকে কেউ গ্যারান্টি দিতে পারতো যে হ্যাঁ 6 মাসের মধ্যে আমি একটা ভালো ইলেকশনে যাব, কিন্তু ওই গ্যারান্টিটা তো এখন কেউ দিতে পারছে না। এবং আমরা এর আগে 1/11-এর সময় দেখেছি যে একটা অনির্বাচিত যারা সরকার আসছে তারা বেশি দিন আসলে তাদের ওরকম সাপোর্ট বেস ধরে রাখতে পারছে না, পারফরমেন্স বেস। ওই সময় তাও আমরা কিছু কিছু কাজ দেখছিলাম ইলেকশন রিলেটেড, যে ভোটার আইডি করার, তারপরে ওই যে অনেকগুলো নতুন কাজ হয়েছে। এবারে কি কি কাজ হচ্ছে আমার মনে হয় বদিউল আলম মজুমদার আমার থেকে ভালো জানেন, আমি জানি না যে ওই প্রিপারেশনটা কেমন। অতএব যদি ইফ ইউ আর নট শিওর যে 3 মাস পরে একটা ভালো ইলেকশন হবে, তাহলে আমার মনে হয় আমি যা ঢাকায় যা দেখছি, লোকজন এখন ভাবছে যা হোক সে তা হয়ে যাক, এরকমভাবে আমি শুনছি। তো এখন আমি এর থেকে বেশি আমি কোনো সার্ভে করি নাই, রিসার্চ করি নাই। আমার বদিউল আলম মজুমদার আমার থেকে ভালো বলতে পারবেন যে আসলে ইলেকশন প্রিপারেশনটা কেমন। বাট আমার মনে হয় যে সবাই এখন
মানে দে আর নট শিওর যে কখন একটা ভালো নির্বাচন হবে, এবং এখন সবাই ভাবে তার থেকে একটা যা হচ্ছে একটা হয়ে যাক। এবং সেটা শুনে আমার যা মনে হয় যে এই নির্বাচনটা আসলে যে যায় লোকে ভাবছে একটা ব্লাইন্ড ফেথ রাখছে যে নির্বাচন দিয়ে অনেক সংকট কেটে যাবে, সেটা আসলে হতে যাচ্ছে না। এবং আমার মনে হয় নির্বাচনের পরেও আরও অনেক কাজ বাকি আছে, কিন্তু কোনো দেশেই আসলে এরকম ভাববার কোনো কারণ নেই যে একদম একটা কিছুর পরে, একটা অভ্যুত্থানের পরে সব কিছু, সব স্ট্রাগল শেষ হয়ে যাবে। আমেরিকার মতন দেশেও আমরা দেখছি যে যেখানে এত সমুন্নত গণতান্ত্রিক দেশ ছিল, সেখানেও ট্রাম্পের মতন লোক এসে গেল, ইলেকশন করে এসে গেল, কিন্তু সেখানেও এখন আবার জোহরান মামদানির মতন একটা লোক নিউ ইয়র্কে যে এই সিস্টেমের মধ্যে থেকে যখন সে মানুষকে অল্প বয়সীদের উজ্জীবিত করে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয়ে আবার একটা আশার আলো দেখাতে পারছে। অতএব আমাদের যখন আমরা আমাদের যাত্রা ভাবি, কিংবা আমার আমার বয়স 80 হয়ে গেছে, আমরা যখন বড় হচ্ছিলাম 60s 70s 80s, মনে হচ্ছিল ক্রমাগত সামাজিকভাবে আমরা উন্নতির দিকে যাচ্ছি। এখন আবার মানে গ্লোবালি এবং আমার দেশেও ক্রমশ মনে হয়েছে যেভাবে আমরা দেখেছিলাম আরও সেরকম হচ্ছে না। কিন্তু তার মানে এই নয় যে আবার ওই ডিক্লাইনেই আমরা আবার থাকবো, এবং এরপরে আবার নতুন একটা প্রজন্ম আসবে, তার মধ্যেও হয়তো কিছু লোক থাকবে যারা পরিবর্তন চাইবে, একটা ভালো পরিবর্তন চাইবে, এবং আমরা হয়তো সেভাবেই যাব। হিস্ট্রি মুভস ইন এ ভেরি সাইক্লিক্যাল ওয়ে, বাট ইট মুভস ফরওয়ার্ড। এবং আমরা অনেক বলে যে 54 বছরে কিছু হলো না, এটা আমি একেবারেই মানতে রাজি নই। আমরা এখন অনেক মাঝে মাঝে আমি কিছু ফিলান্থ্রপি করি, এই কম্বল দিই কিংবা স্কুলে বাচ্চাদেরকে ব্যাগ দিই। আমাদের যাদের মনে আছে 70 সালের দিকে আমাদের দেশের গ্রামের লোকের একটা গরম কাপড় ছিল না, একটা কোনো স্যান্ডেল পরতে পারতো না, স্কুলের বাচ্চাদের ইউনিফর্ম ছিল না। এখন আমি দেখি কম্বল নিতে আসছে, ব্যাগ নিতে আসছে, কিন্তু প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা অ্যাডাল্ট লোকের একটা গরম কাপড় পরে আসছে। এই গরম কাপড়টা সেই সময় ছিল না। অতএব আমরা এগিয়েছি, আমরা আরও এগিয়ে যাব।